সপ্তাহ পার, এখনো অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কের শেষ নেই, উত্তর নেই বহু প্রশ্নের। এক সপ্তাহ আগে বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কদর্য হুমকির অডিও সামনে আসে। আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। 7 দিন পর বৃহস্পতিবার অবশেষে পুলিশের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে কদর্য হুমকি নিয়ে পুলিশে জিজ্ঞাসাবাদের পর বেরোন একেবারে ফুরফুরে মেজাজে। তারপরেই তার মুখে শোনা যায় এই মন্তব্য। আমি দুদিন দেখি, তারপর যার ভাষা নিয়ে এক সপ্তাহ ধরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তিনি কার চালচলনের কথা বলছেন তা অবশ্য স্পষ্ট হয়নি। এই ঘটনায় তদন্তের চলন নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। বিশেষজ্ঞদের মতে এই মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারত অনুব্রত মণ্ডলের ফোন, কিন্তু পুলিশ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও তার ফোনটি বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। এ বাংলায় আইন যে নেই, শাসন যে নেই, বিচার যে নেই, এগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। প্রশাসনের তরফে উনি তো গেছেন, প্রশাসনের তরফে উনি পুলিশের কাছে গেছেন, যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে। যে চিকিৎসকের বেড রেস্টের সার্টিফিকেট দেখিয়ে অনুব্রত মণ্ডল পুলিশের প্রথম দুটো নোটিশে হাজিরা দেননি, তাকে নিয়েও বিতর্ক থেকেই গেছে। কারণ বিএমওইচ অর্থাৎ সরকারি আধিকারিক হয়েও তিনি সার্টিফিকেট দিয়েছিলেন বেসরকারি হাসপাতালের প্যাডে, যা নিয়ম অনুযায়ী কোনোভাবেই করা যায় না। বিতর্ক তৈরির পর থেকে সেই চিকিৎসকের খোঁজ নেই। এই আবহে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৈরি হওয়া বিতর্ককে এবার হাতিয়ার করছে বিজেপি। পথে নামছে তারা। 9 তারিখে বোলপুর শহর দেখবে, আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। তবে এসবের মধ্যে সবথেকে বড় প্রশ্ন রয়ে গেছে অনুব্রত মণ্ডলের চালচলন মন্তব্য নিয়ে। শাসক দলের জন্য একটা নিয়ম, আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম, আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম। এটা কি পৃথিবীর কোনো আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে এখন এটাই হয়ে আসছে। অনুব্রত ভোট করান বলতে কি, আমরা একটা অডিও টেপ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছি। এইরকম হাজার হাজার প্রতিদিন টেপ অডিও শুনতে হচ্ছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের। কি হয়েছিল, উপাধ্যায় বাবু যিনি ইলেকশন কমিশনারের পদ থেকে পদত্যাগ করার পর বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তাকে কি ভাষায় কথা বলা হয়েছিল, ঠিক এই ভাষাতেই কথা বলা হয়েছিল। আমরা কিন্তু একটা উল্টো যুক্তি দিই যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে, তখনও বীরভূমের ভোটে বিপুলভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনুব্রত মণ্ডলের মানে অপরিহার্য, তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল এ তো তত্ত্ব দেখা যাচ্ছে অসার। তা সত্ত্বেও কেন গুরুত্ব? না, গুরুত্বটা এই কারণেই যে এই যে গতবারের তুলনায় এবারে লোকসভা ভোটে বিনা অনুব্রততে মার্জিন বেড়েছে তৃণমূলের। অনুব্রত মণ্ডল কিন্তু গ্রাউন্ড লেভেলে বেশ কিছু লুম্পেন তৈরি করেছেন, পরিষ্কার লুম্পেন তৈরি করেছেন, যারা এই প্রশাসনিক আধিকারিকদের মেরুদণ্ডে একটা চিল, একটা হিমশীতল অনুভব ঢুকিয়ে দিতে পারেন যে যদি তারা ভোটের সময় তাদের সঙ্গে না থাকেন তাহলে তাদের কি অবস্থা হতে পারে। এবং এই যে জায়গাটা, এটা অনুব্রত যখন তিহার জেলে ছিলেন তখনও কিন্তু তার কর্মীরা সেই জিনিসটা করে গেছেন এবং সেটাতে কোনো মানে তাদের মাথার উপর মুখ্যমন্ত্রীর হাত আছে, অসুবিধার কিছু নেই। দেখুন, এই যে এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে অনুব্রত মণ্ডল বোমা মারার কথা বলছেন, অনুব্রত মণ্ডল বাজে বাজে গালিগালাজ করছেন, মানে বর্বর অসভ্য ভাষায় কথাবার্তা বলছেন, অথচ তার কিছু হচ্ছে না। অথচ অম্বিকেশ মহাপাত্র, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শুধু একটা কার্টুন শেয়ার করেছিলেন, ফরওয়ার্ড করেছিলেন ইমেলে, এবং তার জন্য তাকে 3 দিন হাজতে ভরা হলো। 13 বছর ধরে তাকে নানাভাবে পুলিশ হয়রানি করলো। সুতরাং বিরোধী দল যখনই কিছু করতে যাচ্ছে তখনই তাদেরকে, এটাই হচ্ছে তৃণমূলের ইউএসপি, তারা বিরোধী দলকে গাঁজা কেস দেওয়া, এই কথাগুলো তো বসে মানে পার্টি অফিসে বসে অনুব্রত বলেন যে ওকে গাঁজা কেস দিয়ে দে, এগুলো আমরা শুনেছি, ওকে গাঁজা কেস দিয়ে দে। তো এই গাঁজা কেস দিয়ে দেওয়া বা অত্যাচার করা বিরোধী দলের ক্ষেত্রে সাংঘাতিকভাবে পুলিশ সরব, কিন্তু বিরোধী দল যখনই মানে বিরোধী দলের ক্ষেত্রে, আর যখন শাসক দলের এই ব্যাপারটা আসে তখন তারা নিষ্ক্রিয়। আচ্ছা, আশফাকুল্লাহ নাইয়া আরজি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামনে উঠে এসেছিল বলে ফ্রি
দিল্লিতে হেলথ চেক আপ ক্যাম্প করতে গেছে বলে ওর বাড়িতে মানে সে যেন যুদ্ধ জয় করতে পাঠিয়েছে এরকম ভাবে গাড়িকে গাড়ি পুলিশ গেছে কি না ও এটা কেন ও বন্ডে এখন করছে ওর এখন প্র্যাকটিস করার কথা না ও কেন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছে তারপরে নাই কোটি 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 টাকা নাকি এই করে কামিয়ে নিয়েছে আর এখানে রাইট আন্ডার দ্য নোজ অফ দ্য হেলথ মিনিস্টার হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার এজ ওয়েল সেখানে সিএমওএইচ এবং তো একটা সিএমওএইচ না জেলায় জেলায় এরকম সিএমওএইচ থেকে শুরু করে যাদের প্র্যাকটিস করা বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করা ডিএমওএইচ মার্চনা করবেন তারা প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে তাদের বাড়িতে পুলিশ ছেড়ে দিন পাড়ার একটা সিভিক ভলেন্টিয়ার কখনো যাবে না কারণ এটা মমতা ব্যানার্জির কাজ করছে আমি দ্বিতীয় কথা এখানে বলছি সুমনদা তুমি একটা এখানে ডিমার্কেট করলে যখন রবীন্দ্রনাথবাবুকে প্রশ্ন করলে যে একই কাজ করার জন্য শাসকের এক নেতার প্রতি কি আচরণ আর যদি কোনো বিরোধী নেতা এই কাজ করতো আমার পার্টির কেউ এরকম কথা বলবে না কখনো কোনো পুলিশকে আলাদা কথা কি কাউকেই বলবে না যদি করতো কি হতো আমি বলছি তৃণমূলের মধ্যেই দুজন নেতার ক্ষেত্রে পুলিশের ভূমিকার তফাৎটা দেখো কি তৃণমূলের ভূমিকার তফাৎ দেখো অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মণ্ডলের 100 ভাগের 1 ভাগ কথা কিছু বলেছে সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে সে পুলিশের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি কিচ্ছু করেনি সে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ডেড আর অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইপোকে সেই কারণে অনুব্রত মণ্ডল খালি ক্ষমা চেয়ে যেতে হবে আমি বলছি সুমন দা পেয়ে গেল শঙ্কুদাও বলার সময় বা বিজেপির প্রত্যেকটা নেতা তো অনেক অডিও নিয়ে বলছে আমার জিজ্ঞাসা হচ্ছে শঙ্কুদা কি প্রেম শুক্লার বক্তব্য শুনেছেন লাইভ টেলিভিশনে আজ থেকে দুদিন আগে আমি জানি না এখানে আদৌ কেউ শুনেছেন কিনা আমি বলছি এখন বিষয়টা হচ্ছে আচ্ছা ওষুধ খাওয়ার সুমনদা আমি আপনার অনুমতি দিই প্রেম শুক্লা কি বলেছে প্রেম শুক্লা কি বলেছে আমি তো শোনাতে চাইছি অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো আমি অনুব্রতকে ছেড়ে রেখেছি বলো অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো আমি বলছি আমি বলছি আমি আমার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে আমার কোনো আপত্তি নেই প্লিজ খুব তুমি আমাকে বলো ভাই তুমি এক সেকেন্ড এত কথা বললে শোনা যাবে না দুই হচ্ছে যে প্রেম শুক্লা অথবা উত্তরপ্রদেশ রাজ্য গুজরাট রাজ্য এখানে এটা একটা নতুন ট্রেন্ড জানেন তো সংবাদ মাধ্যম আমি সেদিন একটা সংবাদপত্র বাংলা সংবাদপত্র বলে হতবাক হয়ে গেছি 3টে খবর উত্তরপ্রদেশ 1 উত্তরপ্রদেশ 2 উত্তরপ্রদেশ 3 আমি ভাবলাম যে আমি ভুল পড়ছি এটা কি বাংলার কাগজ না উত্তরপ্রদেশের কাগজ আমি বলছি এটা একটা এই জন্য বলছি এটা একটা ব্যাধি এক সেকেন্ড আমরা তো বাংলা ভাষায় কথা বলছি প্রেম শুক্লা আমি তো ও হয়তো নাম শুনেছে আমার কোনো ইনফ্যাক্ট এক সেকেন্ড আমার কোনো আপত্তি নেই দেবাংশু তুমি অডিওটা প্লে করলে কিন্তু আমার বক্তব্য আমি একটা উত্তরপ্রদেশের কুৎসিত উদাহরণ কেন বাংলার পাশে রাখবো আমার তোমার বাংলার পাশে 1 নম্বর 2 হচ্ছে এই যে মদ নিয়ে এত কথা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে উত্তরপ্রদেশে কিছুদিন আগে মদের টেট্রাপ্যাক জীবনে শুনেছেন মদের টেট্রাপ্যাকে বিক্রি হচ্ছে সেইভাবে মদ আমি বলছি সেই খারাপ উদাহরণটা দিয়ে আমি কালকে আমি শিরোনাম করব যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের কাছে শিক্ষা নিয়ে মদের টেট্রাপ্যাক করলো আমি কেন খারাপ উদাহরণ নেব আমি তো উত্তরপ্রদেশ হতে চাই না গুজরাট হতে চাই না কেন এই জিনিস আমি আপনাকে বলছি যদি অ্যালাউ করেন আমার বক্তব্য হচ্ছে এটা অ্যালাউ করার আগে ওকে শুনতে দেবে না বলতে হবে অসুবিধা নেই তারপরে তো উত্তর নেব তোমার কিছুই শোনা যাচ্ছে না কি সব বানিয়েছে এটা সংস্থা আছে শোনা যাচ্ছে না তুমি শুনতে পাচ্ছ তুমি মুখেই বলো না আমি তোমায় বিশ্বাস করবো কিন্তু আমার বক্তব্য কি এক প্রেম শুক্লা হ্যাঁ কে এক প্রেম শুক্লা আমরা কুৎসিত কথা হয়তো বলেছে তাকে আমি কেন শঙ্কুদা কোনো অ্যাসিস্ট্যান্ট কোথায় কি বলেছে আমি যতবারই প্লে করব শঙ্কুদা ততবারই আটকাবে কারণ এটা শোনালে শঙ্কুদা নগ্ন হয়ে যাবে আমি কেন বলছি আমি ভাই নগ্ন হয়ে বললেন তো আপনি বললেন তুমি কেসকে সমর্থন করে কিনা এই एग्जांपल কারণ অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলার পর আমাদের দলের তরফ থেকে একটা স্পষ্ট স্ট্যান্ড জানানো হয়েছে কিন্তু বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন এই অভিযোগ যদি এই স্বাক্ষর তার হয় তিনি তো ভয়ঙ্কর বেআইনি কাজ করেছেন ব্লক মেডিকেল অফিসার একটা প্রশাসনিক পদ সেই প্রশাসনিক পদে থেকে অনুব্রত অনুগামী মলয় সিটের বেসরকারি হাসপাতাল থেকে তিনি মেডিকেল প্রেসক্রিপশন দিচ্ছেন
আবার বলছি, এই স্বাক্ষর যদি তাঁর হয়, অনুব্রত মণ্ডলের অসুখের চিকিৎসা তো পরে হবে, আগে তাঁর চিকিৎসা প্রয়োজন। যদি এই প্রেসক্রিপশন এর সই তাঁর হয়, আমি আমার এই মুহূর্তের বক্তা ফিরদৌস শামীমের কাছে যাব, যে ফিরদৌস, আমি আবার বলছি, তাকে আমরা সারাদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে ওই স্বাক্ষর তার কিনা জানতে। তিনি কোন বাংকারে হিটলার লুকিয়ে পড়েছেন আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে তো গ্রসলি ইল্লিগাল। এবং এই নিয়মগুলো মুখ্যমন্ত্রী ওই মোটা ফাইলটা দেখে বারবার চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছিলেন। দেখুন, এই বিএমওএইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তিনি একজন সরকারি আধিকারিক। তিনি সরকারি আধিকারিক হয়ে এই পশ্চিমবঙ্গে 3 ধরনের ক্যাডার আছে মূলত যারা ডাক্তার। ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, যেখানে বলা হয় WBHS, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস WBPH অ্যান্ড AS, আর WBMES ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, অর্থাৎ যারা মেডিকেল কলেজগুলোতে পড়ান। এই WBPH অ্যান্ড AS এটা সম্পূর্ণভাবে নন প্র্যাকটিসিং পোস্ট। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান, ইভেন বাড়িতে ঢোকেছে টাকা। NPA একজন WBHS এর একজন ডক্টরবাবুও নিতে পারেন, WBPH AS তিনি বাধ্যতামূলকভাবে পাবেন, কিন্তু যিনি WBHS এর নন প্র্যাকটিসিং অ্যালাউন্স দেন তিনি প্র্যাকটিস করতে পারবেন না। আর WBPH AS উনি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পাবেন, ফলে তিনি প্র্যাকটিসই করতে পারবেন না। কিন্তু এর আর একটা ভয়ঙ্কর দিক রয়েছে, কি বলুন তো, বেসরকারি মেডিকেল কলেজে তিনি একজন চিকিৎসক। এই বেসরকারি মেডিকেল কলেজগুলো না, এই যে যখন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যখন ভিজিটে আসে, মানে একটা কথা অত্যন্ত সাধারণভাবে প্রচলিত, যে কুমির ছানা দেখানো। কুমির ছানা দেখানো মানে কি জানেন তো, যে তিনি সবসময় ওখানে চিকিৎসা করেন না, কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশনটা পেতে হবে। যখন টিম ভিজিটে আসছে তাদের দেখাতে হবে যে দেখো আমার কাছে চিকিৎসক রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি হবে, কিছু চিকিৎসক দেখাতে হবে। তাহলে কি করতে হবে, কুমির ছানা দেখাতে হবে। এই কুমির ছানা দেখানো করে যদি সরকারি চিকিৎসককে দেখানো হয়, তাহলে কি ভয়ঙ্কর একটা চক্র চলছে সেটা বুঝতে পারছেন। যে সরকারি চিকিৎসককে কুমির ছানা হিসেবে ওই যে বেসরকারি মেডিকেল কলেজে দেখিয়ে তাদের রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে কিনা, এই কুইড প্রো রিলেশন সরকারি বেসরকারি ক্ষেত্রে তৈরি হয়েছে কিনা, এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আইসিকে অনুব্রত মণ্ডলের এই গালিগালাজ নজিরবিহীন, এক কথায় ভাষা সন্ত্রাস। কিন্তু তারপরও অনুব্রত মণ্ডল বহাল তবিয়তেই রয়েছেন। নিজের সময় মতো এসডিপিও অফিসে গেছেন, 2 ঘন্টা কাটিয়েছেন, তার ফোন অবধি জমা নেয়নি পুলিশ। আর এত কাণ্ডের পর অনুব্রত মণ্ডল যে মন্তব্য করেছেন, তাও জল্পনা উস্কে দেওয়ার মতো। আমি 2 দিন দেখি, তারপর এসডিপিও অফিসে হাজিরার পর শটান পার্টি অফিসে চলে যান অনুব্রত মণ্ডল। তারপর পার্টি অফিস থেকে বেরিয়ে একেবারে গুনে গুনে 7টি শব্দ খরচ করেন বীরভূমের বাঘ। আমি 2 দিন দেখি, তারপর আর এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে। কে সেই অনুব্রত মণ্ডল? এই অনুব্রত মণ্ডল হচ্ছে 2 বছর আজকে তিহার জেলে ছিল। কে এই অনুব্রত মণ্ডল? এ হচ্ছে আজকে 51 কোটি টাকা কনফিসকেটেড করেছে ইডি। কে এই অনুব্রত মণ্ডল? তার 36টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। কে এই অনুব্রত মণ্ডল? তার একমাত্র মা মরা মেয়ে এই পাপের ফলের জন্য তিহার জেলে ছিল। কে এই অনুব্রত মণ্ডল? সে যখন তিহার জেলে ছিল তখনও তাকে সভাপতি করে রাখা হয়েছে। কার চালচলন দেখার কথা বললেন অনুব্রত মণ্ডল? নির্দিষ্ট কারো উদ্দেশ্যে বললেন? কৌশলে কি বলতে চাইলেন তিনি? একটা জিনিস বুঝলাম, যে পুলিশের মেরুদণ্ডটা পুরোটাই তৃণমূলের কাছে বিক্রি হয়ে আছে। যে পুলিশের আজকে ফোন সিরিজ হলো, অথচ কেষ্টমণ্ডলের ফোন সিরিজ হলো না, তদন্ত হলো না। 2 ঘন্টা থাকার পরে উনি এসি ঘরে কফি খেলেন না, চা খেলেন না, কি গল্প করলেন, কি ভাগবাটোয়ারার গল্প না, আইসি মাল তুলছিল আমাকে দিচ্ছে না বললো, নিয়ে কত টাকা দিবে আর গাল দিও না, কি কথাবার্তা হলো। বাংলার মানুষ, বীরভূমের মানুষ এটা জানতে চাইছে। অনুব্রত মণ্ডল কি ইচ্ছে করেই চালচলন শব্দবন্ধ ভাসিয়ে দিলেন? আইনের পথে চলবে। এসডিপিও ডেকেছিল, গেছে, শরীর খারাপ ছিল শুনেছি আমি, গেছে। আইনের পথে চলবে। আমাদের এখানে তো এরকম নয় যে মন্ত্রী দেশের সেনাবাহিনীর একজন অত বড় অফিসার
তাকে অপমান করলেন, বললেন টেরোরিস্টের বোন, অথচ কারোর কিছু বলার সাহস হলো না, বিজেপি পার্টিরও সাহস হলো না, আর মন্ত্রিসভা থেকে বার করা তো দূরের কথা। সেখানে আমাদের এখানে তো সেইটা আছে যে মানুষ তা আইনের পথে চলবে এবং পুলিশ যেটা বলেছে সেটা করতে আমরা বাধ্য। এই ঘটনার সঙ্গে রাজ্য পুলিশের 1,11,000 এবং কলকাতা পুলিশের 37,000 অফিসার ও কর্মীর এবং তাদের পরিবারের সম্মান জড়িত। এটা শুধুমাত্র বোলপুর থানার আইসি লিটন হালদার বা তার স্ত্রী বা তার মার ব্যক্তিগত অপমানের বিষয় নয়, এটা গোটা রাজ্যের ফোর্সের সম্মানের বিষয়। নজরুলদা কি মানবেন? দেখুন, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আপনারা একটু মনে করেন তাহলে আপনাদের এই অনুষ্ঠান করার কোনো অর্থই হয় না, আমার এসে এখানে কথা বলারও কোনো অর্থ হয় না। দেখুন, আপনার মনে আছে এবারে যিনি ফোন করে হুমকি দিয়েছেন তিনি একজন ইন্সপেক্টর। এর আগে আপনাদের মনে আছে কাশীনাথ মিস্ত্রি বলে একজন ডিএসপি, ইউনিফর্ম পরেছিলেন, সময় দিয়ে হুমকি। হ্যাঁ, তো তারপরে তার কিছু হয়েছিল? আপনারা কি ভুলে গিয়েছেন যে একটা প্রকাশ্য মিটিংয়ে বলছেন যে এটাও আপনাকে স্বীকার করতে হবে, সেই ডিএসপি উনি যখন হুমকি দিচ্ছেন বাধ্য ছাত্রের মতো ঘাড় নাচ্ছিলেন, সেই বডি ল্যাঙ্গুয়েজটাও একজন যথার্থ আদর্শ উর্দিধারী নয়। যথার্থ উর্দিধারীর হওয়া অসম্ভবের জন্যে দেখুন, যে বোলপুরের ঘটনা বলছেন আমার ফার্স্ট পোস্টিং সেই বোলপুরে ছিল। আচ্ছা, তো আমি 33 দিন ওখানে চার্জ দিয়েছিলাম, আমার ট্রান্সফার হয়েছিল 1 মাস হওয়ার আগে, এবং যে ঘটনার জন্য ট্রান্সফার হয়েছিল তার 7 দিনের মধ্যে ট্রান্সফার হয়েছিল। একটি আর্সনের কেসে, মানে সে ঘটনাটা ঘটেছিল তৎকালীন শাসক দলের এক এমপির ছেলে এবং শাসক দলের এক এমএলএর নেতৃত্বে। তো আমি তাদেরকে অ্যারেস্ট করে এনে হাজতে রেখেছিলাম এবং আমার সিনিয়রদের সকলে বলার পরও বেল দিইনি। পরের দিন কোর্টে পাঠিয়েছিলাম, এমপির ছেলের বেল হলো, এমপির ছেলে বেল হয়নি কিন্তু এমএলএর বেল হয়েছিল, সেটা আরও বেশি কঠিন শর্ত দিয়েছে 3 মাস তিনি এলাকায় ঢুকবেন না এবং প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে উনি কোথায় আছেন। তো তারপর 7 দিনও আমার ওখানে থাকতে পারিনি। তো এ ডিএসপি বুদ্ধিমান, উনি আমি একবার রিপিট করছি, অর্থাৎ এইটা বামফ্রন্ট আমল এবং তারপরে এই আপনি এমএলএ এবং এমপির ছেলেকে গ্রেফতার করার পর কতদিনের মধ্যে বদলি হয়েছিলেন? 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, মানে এখান থেকে আইবি থেকে দীপক সান্যাল গিয়েছিলেন ইনকোয়ারি করতে, তিনি ওখান থেকে কলকাতায় ফেরার আগে আমার ট্রান্সফার হয়েছিল। আচ্ছা, অতএব এই ব্যাপারে কোনো শাসক দল আলাদা না। আর তারপরে যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনাদের কাছেও নিশ্চয় কপি এসেছে, একদম একটু পরীক্ষা করে দেখুন। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সেখানে গিয়েছেন, সেখানে কিছু লিখেছেন, রেস লিখেছেন, কিন্তু আমি বলছি আইনের কথা হচ্ছে যে আমি যদি কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে সুবিধা চাই তাহলে যে মেডিকেল অফিসার আমাকে দেখছেন আমার সিগনেচার সেখানে করে সেটা অ্যাটেস্ট করতে হবে, না হলে মেডিকেল সার্টিফিকেট ওটা গৃহীত হবে না। এই যে আপনার মেডিকেল সার্টিফিকেট, কোথাও অনুব্রত মণ্ডলের সই নাই, কোথাও সেটা অ্যাটেস্ট করা নাই, তো এই মেডিকেল সার্টিফিকেট পুলিশ অ্যাকসেপ্ট করলো কি করে? তৃণমূল কংগ্রেস দল হিসেবে এই ঘটনা কে এআই তত্ত্ব বলেছে বা না বলেছে তার বাইরে গিয়ে প্রথম দিন তৃণমূল কংগ্রেস দর্থহীন ভাষায় জানিয়েছে যে এই ঘটনা নিন্দনীয়, এই কাজ দল কোনোভাবে এন্ডোর্স করছে না এবং অনুব্রত মণ্ডলকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। শোকজ করা হয়েছিল, শোকজের উত্তর দিয়েছেন, শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং বসবে, মিটিং বসে দল নিশ্চিতভাবে সেই সিদ্ধান্ত জানাবে। কিন্তু আমি যেমন একটা জিনিস জানতে চাইছি, পুলিশকে গালিগালাজ তো অন্যায়, নিশ্চিতভাবে নিন্দনীয়, ধিক্কারযোগ্য অন্যায়, সেনা জওয়ানকে গালিগালাজটা কীরকম ন্যায় বলুন তো? আপনি বলছেন এখানে এই কথা, এখনো এটা কোর্টে বিচারাধীন আসেনি, কোর্ট নিশ্চয়ই খুলবে, কোর্টের রায় সকলকে মানতে হবে। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে, বলেছে ক্ষমা চাওয়া মানে কুমিরের কান্না। কুমার বিজয় সিং মধ্যপ্রদেশের মন্ত্রী, যে রেফারেন্স আপনিও দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে
তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি রাজ্যের, আপনি বলবেন ভারত ভ্রমণে নাকি রাজ্যে আসি, আমি বলবো না, আমি রাজ্যে আসছি, আমি এই অনুষ্ঠানেই দাবি তুলেছি যে ওই কুমার বিজয় সিংকে মন্ত্রিসভা থেকে ড্রপ নয়, গ্রেফতার করতে হবে। আমি আরেকটা দাবি, আমি আজকে নিশ্চয়ই আশা করব এই প্যানেলে যারা রয়েছেন সকলে সহমত হবেন যে পুলিশকে গালাগাল করাছে যে ফর্মেই করুক, নিন্দনীয়, অন্যায়। আমি জাস্ট একটা ছোট্ট 9 সেকেন্ডের একটা অডিও ক্লিপ, আপনার ভিডিও রয়েছে, শোনাতে চাই। তোর বাপকে মমতা বেতন দেয়, বাচ্চা কোট আনকোট বলছেন লিডার অফ অপোজিশন যাদবপুর থানার ওসিকে। আমি জানতে চাই যে ওই যারা ভাষার বিশুদ্ধতা নিয়ে এতক্ষণ ধরে এখানে বলছেন তারা এটাকে কি ফ্রেমে ব্যাখ্যা করবে, নিশ্চয়ই বিজেপির প্রতিনিধি তার ব্যাখ্যা দেবেন। বিজেপি তো দেবে, কিন্তু তোমাকেও দিতে হবে যে পুলিশ যদি এটা ক্রিমিনাল অফেন্স হয় কেন ব্যবস্থা নেয়নি, প্রয়োজনে গ্রেফতার কেন করেনি। আমি সেই জায়গাতেই আসছি যে আজকে তোমার মনে থাকবে এক সময় দিলীপ ঘোষ বলেছিলেন পুলিশকে গাছে বেঁধে মারার কথা, এই অনুষ্ঠানে আমি দাবি তুলেছিলাম দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না কেন। আমি এবিপি আনন্দের ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন করছি না, আমি বলছি এই প্যানেল থেকে যেন এই দাবিটাও সমানভাবে ওঠে যে একই ব্যবস্থা এর বিরুদ্ধেও নেওয়া হোক। একজন অধস্তন নেতা যিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তিনি তুলনায় অনুব্রত মণ্ডলের থেকে অনেক গালিগালাজ কম দিয়ে কিন্তু একই রকমভাবে ভয়ঙ্কর আক্রমণ করলেন, বেআইনি কাজ করলেন। দল তাকে, পুলিশের কথায় পরে আসছি, দল তাকে বহিষ্কার করলো, আমার খুব ভুল না হলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে, 8 ঘন্টা হতে পারে। আমি বলছি তার থেকে 10 গুণ খারাপ কথা বলে একজন আইসির পরিবারকে, মাকে, স্ত্রীকে অপমান করার পর অনুব্রতর বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আমি আবারও বলছি এই দলই তো তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা নিয়েছে। শাখা সংগঠন হিসেবে তৃণমূল ছাত্র পরিষদ অ্যাকশন নিয়েছে, মাদার সংগঠন হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে শোকজ করেছে। আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নির্দিষ্ট ধারা রয়েছে, সেই ধারায় পর্যালোচনা হবে, সেই পর্যালোচনার পরে নিশ্চিতভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি তার ব্যবস্থা জানাবে। সজল গত সপ্তাহে এই অনুষ্ঠানে এসে শুক্রবার দাঁড়িয়ে বলেছে যে এরপর পুলিশ যদি বিজেপির কোনো কর্মসূচিতে বাধা দেয়, সজলরা এই অডিও টেপ স্পিকারে চালিয়ে বলবে যে আপনারা নিজেরা অপমানিত হলে ব্যবস্থা নিতে পারেন না, বিরোধীদের কেন আটকাচ্ছেন। কিন্তু এই অনুব্রত ইস্যুতে বিজেপি, এ রাজ্যের প্রধান বিরোধী দল, তারা খুঁজে খুঁজে একটা হিন্দু মুসলমান অ্যাঙ্গেল বের করেছে। ভাবতে পারেন, সুকান্ত মজুমদার নিজে বলছেন কোট আনকোট রাজনৈতিক ক্ষমতা হিন্দু অনুব্রতর হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে বীরভূমে। আমি বিশ্বাস করুন স্তম্ভিত হয়ে গেছিলাম যে ঠিক শুনছি তো। মানে বিষয়টা জানাচ্ছে সজল যে অনুব্রত হিন্দু বলে তার 7 খুন মাফ। মানে কোনো, আমি বলছি অন্য কোনো ঘটনায় ধরুন একটা বড় ক্রাইম হলো, যে ক্রিমিনাল করলো সে যদি হিন্দু হয় সে তাহলে ক্রাইম করতে পারে না। আমি বলছি এই থিওরি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যকে সজল? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার স্টেট প্রেসিডেন্ট কি কথা বলেছেন তাকে কন্ট্রাডিক্ট করার মতন জায়গায় আমি নেই, অতএব এই চ্যাপ্টারটা আমি বাদই দিলাম। আপনি তো দেখলেন যে হাইয়েস্ট পে করে অনুব্রত মণ্ডল, এটা তো তিনি নিজেই বলেছেন। আর যিনি বলছেন তিনি সম্ভবত এআই জেনারেটেড কোনো লোক নয়, তিনি এখনো বোধহয় তৃণমূলেই আছেন। আমার কথা হচ্ছে যে আমার কি বিপদ বলো তো সঞ্চালকের, বুয়াদা কোনোদিন বলে যে দল বলেছে এই ইস্যুতে বলতে বারণ করেছে, বলে চলে যান। সজল বলে আমার স্টেট প্রেসিডেন্ট বলছে এর বিরুদ্ধে আমি বলতে পারবো না। মুশকিলটা হচ্ছে যে বুয়াদা যে সুযোগটা পায় সেই সুযোগটা তো আমারও পাওয়া উচিত। না 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 না, আমি যেটা বলি, আমার সৌভাগ্য যে তোমার দল বলেনি যে এই ইস্যুতে অর্ধেকটা বলা যাবে অর্ধেকটা বলা যাবে না, সেরকম কিছু বলেননি। আমার একটা জিনিস পুরো বিষয়টা থেকে দেখুন, সবকিছুরই তো একটা ভালো এবং মন্দ থাকে। আমি একটা জিনিস অন্তত আজকে ডেরাইভ করলাম যে সৌগত রায়ের শরীরে লজ্জা বলে একটি বস্তু আছে, তিনি লজ্জিত হয়েছেন এই ধরনের ঘটনায়। দেখুন, আমরা যে আলোচনাগুলো করছিলাম সেটা হচ্ছে যে বীরভূমের বাঘকে, আপনারা বললেন আমাদের সুকান্তদার কথায় একটা দিকে অন্য লোকের হাতে ক্ষমতা ট্রান্সফার হচ্ছে বা কিছু, এর মধ্যে না গিয়ে বলছি বীরভূমের আইনটাই হচ্ছেন, বীরভূমেই যে আইন টাইন এতক্ষণ সুদীপ্তরা বললেন, নজরুল সাহেব বললেন, কিন্তু বীরভূমের আইন হচ্ছেন অনুব্রত নিজেই। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন কি করেছে কেষ্ট, এখনো হয়তো সেই কথাই বলছেন। তা না হলে নিজের ফোর্সের মনোবল এইভাবে তলানিতে পাঠিয়ে তাকে দল প্রোটেক্ট করে, এটা অতীতে কখনো দেখা যায়নি। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল।
আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। একজন হুমকি দিচ্ছেন, আরেকজন হুমকি শুনছেন, কিন্তু যিনি হুমকি শুনছেন সেই আইসির ফোন পুলিশ বাজেয়াপ্ত করলেও কদর্য ভাষায় যিনি গালিগালাজ করছেন সেই অনুব্রত মণ্ডলের ফোন জমা নেননি তদন্তকারী অফিসাররা। দুবার হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে যান অনুব্রত মণ্ডল। সেখানে 2 ঘন্টা থাকেন তিনি, কিন্তু পুলিশ সূত্রে দাবি যে পুলিশ অফিসার লিটন হালদারকে অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন তদন্তের জন্য তার 2টি মোবাইল আগেই পুলিশ বাজেয়াপ্ত করলেও বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন তদন্তকারীরা জমা নেননি। আইসির মোবাইল সিজ করেছে। প্রথম হচ্ছে অনুব্রত মণ্ডলের মোবাইলটা সিজ করা দরকার ছিল। এই অনুব্রত মণ্ডল আপনি জানেন বোধহয় যে এক সময় আমাদের ডিএসপিকে কিভাবে অকথ্য ভাষায় আজকে যাতা বলেছে। এই অনুব্রত মণ্ডল একজন সরকারি কর্মচারী কেউ নয়, সে আজকে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? উইদাউট এনি হেজিটেশন আমরা বলতে পারি, সাধারণ মানুষ যেটা বলছে, অদৃশ্য এক হাত রয়েছে তার মধ্যে, অদৃশ্য এক হাত। অথচ পুলিশ সূত্রে দাবি বৃহস্পতিবারই পুলিশের সামনে অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করার কথা স্বীকার করেন। তিনি জানান এক তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছিল, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই প্রসঙ্গেই বোলপুর থানার আইসিকে ফোন করেছিলেন তিনি। সেই সঙ্গে এও দাবি করেন তিনি অনেক ওষুধ খান, তাই কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন। বিস্তারিত মনে নেই কি কথা হয়েছিল। মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি, এখানে অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। কিন্তু যিনি কদর্য ভাষায় একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন, যিনি ফোন করার কথাও স্বীকার করেছেন, সেই অনুব্রত মণ্ডলের ফোনই কেন বাজেয়াপ্ত করল না পুলিশ? অভিযোগকারীর ফোন নেওয়া হলে অভিযুক্তকে কেন ছাড়? অনুব্রত মণ্ডল তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি তাকে ছাড় দেওয়া হলো? পুলিশ যে আইসির, বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না, বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে, তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, তো জানো না। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের দেওয়ার উত্তর রেকর্ড করে রাখা হয়েছে ও ভিডিওগ্রাফি হয়েছে। কল ডিটেল রেকর্ড বা সিডিআর বের করার জন্য ফোন জমা নিতে লাগে না, তাই আপাতত সিডিআর মিলিয়ে দেখা হচ্ছে। অসঙ্গতি পেলে বা তিনি যা দাবি করেছেন তা না মিললে তখন ফোন নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে। কেন পুলিশ অনুব্রত মণ্ডলের ফোন জমা নিল না, এই নিয়ে যখন দানা বাঁধছে রহস্য, তেমনি অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন যে চিকিৎসক, তারও কোনো খোঁজ খবর না মেলায় তৈরি হয়েছে রহস্য। চিকিৎসক হিটলার চৌধুরীর দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে হাতিয়ার করেই প্রথম দুবার পুলিশে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসক হিটলার চৌধুরী অনুব্রত মণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো বিশ্রাম নেওয়ার পর বৃহস্পতিবার অনুব্রত হাজিরা দিয়েছেন এসডিপিও অফিসে। কিন্তু সেই চিকিৎসক হিটলার চৌধুরী এখন কোথায়? তিনিও কি বিশ্রাম নিচ্ছেন? সরকারি এই চিকিৎসক কোথায় রয়েছেন? তিনি সামনে আসছেন না কেন? হিটলার চৌধুরী একই সঙ্গে সরকারি চিকিৎসক বিএমওইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, আবার তিনি বেসরকারি প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরএমও। নিয়ম অনুযায়ী যা তিনি করতে পারেন না বলেই চিকিৎসকরা জানাচ্ছেন। সরকারি চিকিৎসক হয়েও তিনি বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন।
কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরও কেন সামনে আসছেন না চিকিৎসক হিটলার চৌধুরী? কেন সমস্ত বিতর্কের ব্যাখ্যা দিচ্ছেন না? দুবার চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটে গিয়েও তাঁর দেখা মেলেনি, বন্ধ তালা। মঙ্গলবারের পর শুক্রবার তাঁর প্রতিক্রিয়া জানতে রামপুরহাটের ফ্ল্যাটে পৌঁছেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি, কিন্তু ফের দেখা গেল তালা বন্ধ। এক দুবার এমনি জাস্ট যাতায়াত দেখা, এটাই হয়েছে আর কিছু না। জাস্ট জানি যে উনি থাকেন এরকম, নতুন এসছেন, এখন আমি দেখতে পাচ্ছি না। রামপুরহাটের পর মোল্লারপুরেও দেখা গেল একই ছবি। খাঁ খাঁ করছে জবুনি গ্রামে চিকিৎসক হিটলার চৌধুরীর গ্রামের বাড়িও। ডাকাডাকি করে কারও সাড়া মিলল না। শুনবেন প্লিজ, একটু আসুন, 1 মিনিট কথা বলবো। মল্লারপুরের জবুনি যে গ্রাম এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা, বারবার করে ডাকাডাকি করছি, এটা হচ্ছে হিটলার চৌধুরীর বাড়ি। এবং হিটলার চৌধুরীকে বিভিন্ন জায়গায় গিয়েও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গ্রামের যে বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। সেখান থেকেও কিন্তু ভেতরে যারা রয়েছেন তারা কেউ বাইরে আসছেন না, দরজা ভেতর থেকে বন্ধ করা আছে এবং বারবার ডাকাডাকি করলেও কারুর কিন্তু কেউ কোনো রকমভাবে সারা শব্দ দিলেন না। ব্লক হাসপাতাল লেভেল পর্যন্ত সরকারি যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কখনোই প্র্যাকটিসিং অপশন দিতে পারে না, তা লিগাল নয়। বেআইনি একটা কাজ চলছে বলে আমরা মনে করি। পারমিশন ছাড়া কিন্তু স্টেশন লিভিং, এবং পারমিশন ছাড়া যে স্টেশন লিভিং সেটারও কোনো উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া বা আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। পুরোটাই মনে হচ্ছে একটা গটআপ গেম। যদি আমার সেখানে বিএমওই যদি অন্য একটা হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে কাজ করেন, এটা যেরকম নিয়ম বিরুদ্ধ, তেমনি এই সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারছি না। কারণ যে ধরনের চাপ এবং অপরাধ চক্রটা ওখানে আছে, যে সেখানে হচ্ছে যে এই যে সার্টিফিকেটের সই বা এই লেখাটা ওই ডাক্তারবাবুর নয়, এই সম্ভাবনাটাও থাকে। এদিন ফের হিটলার চৌধুরীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, মেলেনি মেসেজের উত্তরও। ডাক্তারবাবু ভেবেছিল যে কেষ্টমণ্ডলকে সার্টিফিকেট দিলে হয়তো বিএমওইচ থেকে সিএমওইচ হওয়া যাবে, কিন্তু খেলা উল্টে গেল, তাই তিনি বাড়ি ঢুকে গেলেন। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এই নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে। মেডিকেল সার্টিফিকেট শুধু বিতর্কিত নয়, অবৈধ বলে দুটো সংস্থাই জানাচ্ছে। বিস্ময়করভাবে তাকে বৈধতা দিচ্ছে আমাকে পাঠানো চিঠিতে এই মাননীয় অমিত সিনহা, ওসি লিগাল সেল বীরভূম। আমি বলছি যে মেডিকেল সার্টিফিকেটের বৈধতা নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যিনি সেই জেলার সরকারি স্বাস্থ্য ডিএমওএইচ অধিকর্তা, তিনি সিএমওএইচ বিভাগীয় তদন্ত হবে এবং জিনিসটা অসম্ভব, জিনিসটা বেআইনি, একেবারে অন ক্যামেরা স্পষ্ট ভাষায় বলছেন, তাকে পুলিশ বৈধতা দিল কি করে? এই প্রশ্ন তো তুলতেই হবে। সুমন, আমি তোমার প্রশ্নের আসছি, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন, আজকের এই সভা কিন্তু বাংলার আওয়াজ। বাংলার আওয়াজ বুঝিয়ে দিচ্ছে অনুব্রত কোথায়, অনুব্রত সম্বন্ধে বাংলার মানুষ কি ভাবছে। এখনও যদি দলের তরফ থেকে কোনো যদি না নড়ে, দলের যদি চিন্তা না পাল্টায়, তাহলে যে বিপদ ঘনিয়ে আসছে বোঝা দরকার। যখন বাঘের কথা বলছো সুমন, আমার মনে পড়ে যাচ্ছে সেই শরৎচন্দ্রের শিখান্তে ছিনাদ গৌরবীর কথা। ছিনাদ বাঘ স্বাস্থ্য 2-4 পয়সা রোজগার করতো, মানুষকে আনন্দ দিত। আর এখনকার যারা দল চালাচ্ছে তারা বাঘ সাজিয়ে টাকা রোজগার করার চেষ্টা করছে। একজনকে বলছে, না তুমি বাঘ, তোমার যাই তুমি করো না কেন, যতই গালাগালি তুমি করো না কেন, যতই তোমার হুঙ্কার নাচ, তুমি একটা বাঘ, তুমি রোজগার কর, তোমাকে দেখিয়ে আমরা রোজগার করব। সেটাই তারা করেছে। যেটা খুব সুন্দর লাগছিল, সায়নদীপ বলছিল কত টাকা, বাপরে, সে লোকটাকে রোজগার করেছে। গত আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম, নিত্যানন্দ বোধহয় তার নাম, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, হ্যাঁ নিত্যানন্দ চট্টোপাধ্যায়, যাই হোক, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন এই লোকটার টাকা তোলারই খালি ক্ষমতা আছে। আমরা এটাও দেখেছি, নির্বাচনে যখন ছিলেন না, জেলে ছিলেন, তৃণমূলের ভোট বেড়েছিল। সুতরাং ওকে পলিটিক্যালি প্রয়োজন আছে টাকার, এবং তাকে রক্ষা করার জন্য দেখা যাচ্ছে যাবতীয় যে কোনো ফরম্যাটে, হ্যাঁ, যার সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই
তার সার্টিফিকেট ভ্যালিড হয়ে যাচ্ছে, পুলিশ এসে তার সম্বন্ধে সুখ্যাতি করে যাচ্ছে, থানায় গিয়ে হাজির হচ্ছে। আপনি দেখেছেন ওরা রিল্যাক্সড হয়েছে। থানায় কেউ যায় ভয়, থানায় যখন ডাকে সাধারণত একটা অপরাধ করেছে তার ভয় থাকার কথা, কোনো ভয় দেওয়ার বলে কিছু নেই। কেন ও জানে যে ওকে একটা বাঘ সাজানো হয়েছে, ওকে ভয়ে ভয়ের মানে যদি ও দেখায় যে আমি ভয়ে পেয়ে গেছি, তাহলে ওর অভিনয়টা চলবে না, ওর অ্যাকসেপ্টেড হবে না। তাই ওকে ওই সবসময় বাঘের মতন একটা ভয় দেখানোর অভিনয়কে রাখতে হচ্ছে। ভুবনের মাসি যদি সঠিক সময় ভুবনকে শাসন করতেন তাহলে মাসিকে কানে কামড় খেতে হতো না। সমস্যাটা হয়েছে এই অনুব্রত, আরাবুল, শৌকত মোল্লা, এই যে সব ম্যাসকট তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের, এরা সারা বাংলায় ছড়িয়ে রয়েছে। আমরা একটুও অবাক হইনি। দেখুন, আমার এই বক্তব্য শুনতে সুমনদা বা এখানে বিদ্বজ্জনেরা আছে তাদের খারাপ লাগতে পারে, আমি এটুকুই অবাক হলাম যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত কলকাতার মেট্রোপলিটন অঞ্চলে কান পাতলে শুনতে পাই, যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে, সেই ভাষাগুলোই অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে। কুকথার অভিধানে উনি নতুন কোনো ছাপ রেখে যেতে পারেননি, সেই জন্য আমরা সুমন এই ভাষায় আমি তো রাস্তাঘাটে পাড়ার রকেও কাউকে বলতে শুনিনি এই ভাষায়। এটা তৃণমূলের কালচার, মানে এটা দুজন মহিলাকে ম্যানেজ করছেন। আমি একটা বরং কথা বলি আপনাকে, এই ঘটনাটার বাই ডাইমেনশনাল অ্যাসপেক্ট আছে, এটা আমার ধারণা। এক হচ্ছে অবশ্যই এটা তৃণমূলের সংস্কৃতি, আকথা কুকথা বলা, কেউ আক্রান্ত হলে, কেউ ধর্ষিতা হলে বলা, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ও অন্তঃসত্ত্বা ছিল, কোনো প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার ওপরে পুলিশি নির্যাতন করা, এইগুলো একটা অ্যাসপেক্ট। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনস্পিরেসি, ইন পার্টি পলিটিক্যাল কনস্পিরেসি। কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এখনো সেরকম সাহসী কোনো পুলিশ আধিকারিক আছে, অন্তত আইসি লেভেলের, যারা সাহস করে কল রেকর্ডিংটাকে লিক করে দেবে। ডোডো পাখির কামড় বলবেন, তৃণমূল ডোডো পাখির কামড় এসে গণমাধ্যমে সেটা ডিপেন্ড করে। কত তাবেদারি করবে কংগ্রেস, সিপিএম এর কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে। এইটা তো মানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে তৃণমূল কংগ্রেসকে এত সমালোচনা করছে ওরা ওদের লেভেলে, যদি ওপর লেভেলে যায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ওরা যথেষ্ট খাতির করে। এবারে সেখানে একই সঙ্গে স্বাক্ষর দেখলাম। এটা শরিকি ঝগড়া কিনা আমরা জানি না, আপাতত শুধু দুজন বলবে। বেশি হচ্ছে আচ্ছা শোন, আমি বলছি আচ্ছা বেশ বেশ শোন, আমি প্রশ্নটাকে একটু বাড়িয়ে নিই। সেটা হচ্ছে যে ওপর মহলে কেউ কাউকে খাতির করে না, সম্ভবত বৈশ্বনাথদা বোঝাতে চাইছেন যে ওই 1 নম্বরে যেটা বিশেষ অধিবেশনের চিঠি, তার 1 নম্বর দাবি সম্বলিত চিঠির স্বাক্ষরটা হচ্ছে রাহুল গান্ধীর, 3 নম্বরটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন, যারা মনে মনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে চলে, আর বাংলার দুজনের কাছে আলাদা, আমি শুনতে চাই। শুনুন, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই, এটা যদি কেউ গিয়ে বলে আপনাকে 1 কাপ কফি খাওয়াতেই হবে, সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ছে কি না লড়ছে বাংলা এলেই বুঝতে পারবেন, যখন খোলা আকাশের নিচে নরেন্দ্র মোদী কথাটা হলো একবার তরুণ আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। ওয়ান লাইনার, 1 লাইনের বেশি কাউকে দেবো না। এত গন্ডগোল কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সটে পলিটিক্স হচ্ছে। কার চিঠি? কেসি বেণুগোপালের চিঠি। মমতার পাশে, অভিষেকের পাশে কে থাকে? সীতারাম ইয়েচুরি থাকে। তো এরা এত ঘরের মধ্যে এত কোন্দল কিসের? ইন্ডিয়া অ্যালায়েন্স জানে তো, একে অপরের পাশে দাঁড়িয়ে আছে তো। এরা ইন্ডিয়া অ্যালায়েন্স করে একে অপরের কোলে উঠে। আমি আবার বিষয় ফিরবো খুব দ্রুত। পাখি হলেও তৃণমূল একটা বিরল প্রজাতির প্রাণী। এই যেমন অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীকে চিঠি দেবে, আবার মার্গারেট
আলবাকে হারিয়ে বিজেপির প্রার্থীকে জেতাতে এই তৃণমূল কংগ্রেসে সাহায্য করবে। এটা পুরনো ট্র্যাডিশন, পুরনো খেলা। গণতন্ত্রে এমার্জেন্সিকে আমরা এত ঘৃণা এবং এত সমালোচনা করি কেন? তার কারণ এমার্জেন্সি বলে দিয়েছিল, এমার্জেন্সি যখন ঘোষণা করা হয়েছিল যে সংবাদ মাধ্যম কি বলবে সেটা রাষ্ট্রশক্তি তারা নির্দেশ দেবে এবং তারা অনুমোদন দেবে। আমাদের স্বাধীন সংবাদ মাধ্যমের যদি মনে হয় কোনো ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়, তাহলে আমরা নিষ্ক্রিয় বলতে পারবো না। পুলিশের চিঠির পাওয়ার পর সেটাকে সক্রিয় বলতে হবে। আমি আবার বলছি, অনুব্রতর ঘটনায় আমরা মনে করি যে পুলিশ নিষ্ক্রিয় ছিল। এই প্রত্যেকটা শব্দের পাশে আবার দাঁড়াচ্ছি। আপনাদের বলে নিই, আজকে বৃহস্পতিবার, এই গোটা উইকেন্ড, এখন তো কোর্ট ছুটিও আছে, আমি অফিস আর বাড়িতে আছি। তাতে যদি যেহেতু নামে চিঠি আছে, কোনো খোঁজার অসুবিধা হবে না। যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের বক্তব্য, কালকেই দুপাটার চিঠির যেরাম জবাব দিয়েছিলাম 8টা বাজার আগে, আবার চিঠির জবাব বা অন্য কিছু করতে আমাকে চেষ্টা করে একটা সেন্টেন্স আমি একদম মানতে রাজি না যে পুলিশ একদম নিষ্ক্রিয় ছিল। পুলিশ একদম প্রথম থেকে সক্রিয় ছিল কিভাবে অনুব্রত মণ্ডলকে বাঁচানো যায়, এটাকে নিষ্ক্রিয় তো বলা যায় না। আমি একটা কথা বলবো, পুলিশ অতি সক্রিয় ছিল এবং এখনো আছে। আমি একটা কথা বলি, সরফরোশ বলে একটা সিনেমাতে আমার মনে আছে, আমির খান যখন হাসপাতালে তাকে আক্রমণ করতে এলো এবং তাকে হুমকি দিচ্ছিল, তখন আমির খান সে লোকটার পা টেনে ধরলো যাতে তাকে ধরা যায়, এবং তারপর একটা কথা বলেছিল যে ওর এই আক্রমণ দেখিয়ে দিচ্ছে যে আমি ঠিক পথেই চলছি। আজও তোমার এই অনুষ্ঠানে আমি বলছি যে তুমি যে বলছো তোমাকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে ওসি লিগাল সেলের তরফ থেকে, এটা প্রমাণ করে যে এবিপি আনন্দ এবং যে সংবাদ মাধ্যমগুলি দেখাচ্ছে তারা ঠিক পথে চলছে। ফ্রিডম অফ প্রেস বলে একটা কথা আছে। এই মামলা হয়েছিল ইউএসএতে, এই মামলা হয়েছে ইউকেতে, এই মামলা হয়েছে ইন্ডিয়াতে, আমি নাম ধরে ধরে বলতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মহামান্য কোর্ট বলেছেন যে প্রেসের একটা নির্দিষ্ট ফ্রিডম আছে এবং কারো গায়ে লাগছে বলে, বিশেষ করে পুলিশ কোন নোটিফিকেশনে কোন অর্ডারে বললো যে তোমরা এই এই জিনিস দেখাতে পারবে না? ওসি লিগাল সেলের ওপিনিয়ন এখানে কেউ চায়নি। যদি ওসি লিগাল সেলের মনে হয় তাহলে তারা মামলা করতো, তাহলে মামলার কোর্টের অর্ডার আনতো। তা না করে ওসি লিগাল সেলের এই অথরিটি হয় কি করে, এই অডাসিটি হয় কি করে যে একটা সংবাদ মাধ্যমকে তারা হুমকি চিঠি দেয়, এর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যায়? মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু একটা বিরাট সুযোগ ছিল একটা দলের শুদ্ধিকরণের বার্তা দেওয়ার, যে এই ভাষায় তোমরা কথা বলবে না। দল চুপ থাকলো, দল একটা কিছু প্রশাসন কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নিল না। প্রশাসন তো বাদই দিলাম, দল কোনো পদক্ষেপ না নিলে প্রশাসনও নেবে না। কিন্তু এর মধ্যে দিয়ে বলে দেওয়া হলো যে এরপরে নেতারা এই ভাষায় কথা বলবে, অর্থাৎ যে ভাষায় আজকে আমরা মুখপাত্রদের বলতে শুনি না, যাদেরকে আমরা সম্মান করি, তারা এখানে এসে শাসক দলের মুখপাত্ররা যে সুন্দর ভাষায় বলেন, তারাও যখন এই ভাষায় কথা বলবেন, তখন কোনো আধিকারিক, কোনো সরকারি আধিকারিক যেন কেউ কিচ্ছু না বলে, তারা ওরা যা বলছে সেটাই মেনে নেয়। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে চলেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ দা বলছেন মারাত্মক আশঙ্কার কথা, যেটা ভয়ঙ্কর কুভাষা, একটা খারাপ রাজনৈতিক সংস্কৃতি। এই ঘটনায় যদি শাস্তি না হয় তাতে বৈধতা পেয়ে যাবে। হ্যাঁ, অনেকে শুধু যখন যে বলছেন মনে করছে সুন্দর ভাষা শুনতে পাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি আবার বলছি, ডাস্টবিন থেকে ল্যাভেন্ডারের গন্ধ বেরোয় না। দেখো, পশ্চিমবঙ্গে চাইনিজ ডেমোক্রেসি চলছে, মানে এর ডেমোক্রেসিতে মিথ, এর রুল অফ রুলার চলে, নট রুল অফ ল। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। একদিন রাতে কোনো একটা মামলা ফাইল হবে বলে আমি একজনের সাথে কথা বলছি ফোনে, পরের দিন সকালে মামলাটা আনলিস্টেড করবো, মেনশন করতে যাবো, স্টেট প্যানেল পুরো প্রেজেন্ট। মানে আমার ফোনটা সেদিনকে রাতে শোনা হয়েছিল যে তোমরা রাইট টু প্রাইভেসি কথা তৃণমূল আজকে বলছে না, যে রাজীব কুমার ইনফেমাস কেন? ইনফেমাস ফোন ট্যাপিং এর জন্য। আমি বলছি যে ওগুলো কথা বললেন, অনুব্রতর কথা, অনুব্রতকে আমরা নিন্দা করেছি, কিন্তু এই যে আরো নামগুলো আমি বললাম, সুকান্ত মজুমদার বলছে এত ছবি দেখি ওনার বইয়ের সোফিয়া কুরেশির বিরুদ্ধে বলাতে ডিডব্লিউতে সোফিয়া কুরেশি কিন্তু বলেছে টেররিস্টের বোন কই, সেইগুলো তো কন্ডেম। আজকে তো আপনি তো বলেছেন, আজকে একবারও বললেন জাস্টিসের প্রতি করে মমতা ব্যানার্জিকে নিয়ে আসবো, একবারও বলছেন, একবারও আপনারা বলেছেন কেউ? আপনারা যে এতজন বলে আমি তো মমতা ব্যানার্জিকে পশ্চাৎ দেশ দেখাবেন, এটা একবারও বলেছেন? আমি বলেছি, কেউ একবারও বলেছেন? আপনারা সেখানে সবাই মিলে ধরে সমালোচনা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে ক্ষেত্রে সমস্ত সম্মান প্রদর্শন করেই বলছি, উনি প্রকাশ্য সভায় জ্বর অলবস বলে যেসব বক্তৃতা করেছে, শক্তিশালী বেকায়দা পড়ে যাবে। দ্বিতীয় কথা হলো
আমি একমত নই যে রাজীব কুমারের এই উপস্থিতিতে ফোন কল হলে ধরনী দিদা হবে এরকম ভাবার কোনো কারণ নেই। রাজীব কুমারের শিক্ষাগত যোগ্যতা ঈর্ষা করার মতন ক্রিডেন্সিয়াল, কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড যা হয়েছে এটা নিয়ে নতুন বলার কিছু নেই। আর মেডিকেল সার্টিফিকেট নিয়ে রাজ্যের প্রশাসনকে ততটা সক্রিয় দেখা যাচ্ছে না যতটা সুমনদেরকে চিঠি পাঠাবার ক্ষেত্রে সক্রিয়। অনুবচন রাজ্য রাজনীতিতে কার্যত পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। অনুব্রত মণ্ডল ও তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা। আগামী সপ্তাহের শুরুতে বোলপুরের মাটি হয়ে উঠতে চলেছে রাজ্য রাজনীতির ব্যাটলফিল্ড। অনুব্রতর গড় বোলপুরে অনুব্রতর বিরুদ্ধেই মিছিল করবে বিজেপি। সোমবার সেখানে নারী সম্মান যাত্রা করবে গেরুয়া শিবির। কর্মসূচির নেতৃত্ব দেবেন খোদ শুভেন্দু অধিকারী। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয়বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন। এটাও বোধহয় সুরক্ষিত করবে, জানি না। 2 সপ্তাহ আগেই সোমবার এই বোলপুরেই অনুব্রত মণ্ডলের ডাকে তৃণমূলের মহামিছিল হয়। হুটখোলা গাড়িতে করে মিছিল করেন তিনি। আর এই মিছিলের লোকসংখ্যা নিয়ে পরে শুরু হয় যত কাণ্ড, ফোনাফুনি, গালিগালাজ। এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। এই ফোনালাপ ঘিরেই যত বিতর্ক, সমালোচনা, ছিছি, রাজনীতি। বিজেপি সরকার আসার পর থেকে গোটা দেশ জুড়ে মহিলাদের ওপর ধর্ষণ, খুন, নির্যাতন, পণপ্রথার বলি, গার্হস্থ্য নির্যাতন বেড়েছে। নারীর সম্মান বড় বিষয়, নারীর ক্রোধ ভয়ঙ্কর। নারীর সম্মানে হাত পড়ায় বহু রাজপাট ধ্বংস হয়ে গেছে। দ্রৌপদীর অসম্মান করার ফল হাতে নাতে পেয়েছিল কৌরবরা। সব ভাই শেষ হয়ে গেছিল, ধসে গেছিল সাম্রাজ্য। কথিত আছে কন্নকের ক্রোধে ধ্বংস হয়েছিল সমৃদ্ধ নগরী মদুরাই। আর প্রতিটি রাজনৈতিক দলও দাবি করে নারীর সম্মান রক্ষার্থে তারা অগ্রণী। বিজেপি যখন অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে সোমবার নারী সম্মান যাত্রা করবে গেরুয়া শিবির, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মানের অভিযোগে শুক্রবারই রাস্তায় নামল মহিলা তৃণমূল কংগ্রেস। অত্যন্ত ছোট্ট নিদর্শন এখানে করলাম প্রতীকী হিসেবে, এর আমরা শেষ দেখে ছাড়বো, আমরা ছেড়ে দেব না। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত হলো মিছিল। ছিলেন অর্থমন্ত্রী ও মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী ও তৃণমূল বিধায়ক শশী পাঁজা, কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়, বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীরা। কালো রঙের ব্যানারে লেখা হয়, নেত্রীকে অসম্মান করছে যারা, শাস্তি পেতে এখন থেকে তৈরি থাকুক তারা। মিছিল শেষে মাটির হাঁড়িকে সামনে রেখে প্রতীকীভাবে ন্যাড়া মাথায় ঢালা হয় ঘোল। সম্প্রতি রাজ্যে এসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। এরপরই আক্রমণ সারান মমতা বন্দ্যোপাধ্যায়। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth.